নমস্কার, আমি কানাই দত্ত, বংশীরায় হাই স্কুল। এর আগে আমি ক্লাস 9 এবং 10 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর দুইটি ক্লাস নিয়েছি। একটিতে দেখানো হয়েছে চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ এবং আরেকটিতে দেখানো হয়েছিল যে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু শব্দের ব্যবহার, যেমন অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, এই ধরনের কিছু ব্যবহার, সো দ্যাট, টু এদের ব্যবহারগুলো দেখানো হয়েছিল। তো আমি আজকে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই কয়েকটা ভ্যারাইটি নিয়ে এসেছি। তার মধ্যে প্রথমটা শিখবো আমরা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, মানে একটা বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে সেখান থেকে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় আজকে আমরা সেটা শিখে নেব। এইটা ক্লাস 9 এবং 10 দুটি ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাস শুরু করার আগে তোমরা খাতা কলম নিয়ে বসবে, আমি যা বলবো একটু লিখে নিলে পরবর্তীতে তোমাদের অনেক লাভ হবে। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট, তারপরে ভার্ব বসে টেন্স অনুযায়ী, তারপরে অন্যান্য শব্দ বসে, আদার ওয়ার্ডস বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমরা যে দৈনন্দিন কথাবার্তা বলি তার বেশিরভাগই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন আই এম স্টুডেন্ট, আই লিভ অ্যাট বুনিয়াদপুর, এই ধরনের বেশিরভাগ বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই গঠনটা কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। যেমন একটা বাক্য বলছি, আই এম প্লেইং ক্রিকেট। I am playing cricket. তো এটা একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। সাবজেক্ট, তারপরে ভার্ব টেন্স অনুযায়ী বসেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তারপরে আদার ওয়ার্ড। সাবজেক্ট, ভার্ব প্লাস ওডার, এটা হচ্ছে গঠন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এবার আমরা যা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নসূচক বাক্য। এর গঠনটা কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অন্যান্য শব্দ, এবং শেষে কোশ্চেন মার্ক হবে। এখানে যেমন ফুল স্টপ হয়েছিল, মানে কোশ্চেন মার্ক হবে। তাহলে সিস্টেমটা কি হবে? যে অক্সিলারি ভার্বটা আগে বসবে। এখানে অক্সিলারি, আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ বানাতে চাই তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে ছিল? am। তোমরা নিশ্চয়ই জানো অক্সিলারি ভার্ব কাকে বলে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডালস, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ইংলিশ গ্রামারে দেয়ার আর 24 অক্সিলারি ভার্বস। am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বাক্যে যদি এরকম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তাকে বাক্যের শুরুতে আনতে হয়, এই যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে একে যদি আমি, তাহলে এই বাক্যটা ছিল হচ্ছে অ্যাসার্টিভ, আর একে যদি আমি ইন্টারোগেটিভ বানাতে চাই তাহলে কি হয়ে যাবে? am টা আগে চলে আসবে। am I playing ক্রিকেট? তাহলে এটা কিন্তু কোশ্চেন হয়ে গেল। am I playing cricket? আমি কি ক্রিকেট খেলছি? এটা হচ্ছে জেনারেল রুলস অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, সাহায্যকারী ক্রিয়াটিভ সামনে চলে গেল। কিন্তু যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা যাব তখন কিন্তু এইভাবে এত ইজিলি করলে হবে না, এতে কিন্তু একটা মানের ডিফারেন্স চলে আসছে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি করতে হয় আমাদের? যে মানে যেন একই থাকে, এই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমি ক্রিকেট খেলছিলাম, আর এটা যদি উত্তর করি আমি কি ক্রিকেট খেলছিলাম, উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। তাহলে আমাকে এমনভাবে প্রশ্নটা ফিট করতে হবে যেন উত্তর এটাই আসে। তাহলে এটাকে করার জন্য আমাদের কি করতে হয়? যে ব্যালেন্স আনতে হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, হ্যাঁ বাচক থাকে, তাহলে একে আমাকে করতে হয় না বাচক, নেগেটিভ করতে হবে। একইভাবে এটা যদি নেগেটিভ থাকে তাহলে এটাকে করতে হয় হ্যাঁ বাচক করতে হয়। তাহলে এখানে দেখো আই এম প্লেইং ক্রিকেট, এখানে নট বলে কোনো শব্দ ছিল না, তাহলে আমাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি উত্তর, আমাদের যদি ট্রান্সফরমেশন অফ পরীক্ষা সেন্টেন্সে যদি এই বাক্যটা থাকে তাহলে আমাদের উত্তর কি করতে হবে? am I not playing cricket? তাহলে এই উত্তরটা আমাদের কিন্তু লিখতে হবে, am I not playing cricket। বোঝা গেল ব্যাপারটা? একইভাবে যদি এখানে নট থাকতো আই এম নট প্লেইং ক্রিকেট, তখন আমাকে উত্তর করতে হতো am I
প্লেইং ক্রিকেট, এভাবে উত্তরটা করতে হতো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে এটা বাক্যটা হয়ে গেল হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল বাক্যটা, একে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। তো নেগেটিভ ইন্টারোগেটিভে নট বসানোর একটা নিয়ম আছে, সেটা কি, নট সবসময় প্রোনাউনের পরে বসে আর নাউনের আগে বসে। কোন ক্ষেত্রে? নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রোনাউনের পরে নাউনের আগে। অর্থাৎ কি, যেখানে যদি আয়ের জায়গায় যদি কোনো নাম থাকতো, কারোর প্রপার নাম যদি নাম থাকতো, যেমন হয়ে গেল রাজা, তাহলে ইজ রাজা নট হতে নয়, ইজ নট রাজা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে কি হয় যে নটটা কি হয়, প্রোনাউনের পরে হয় আর নাউনের আগে হয়। আর এই কনফিউশনটাকে দূর করার জন্য তোমরা আরেকটা বুদ্ধি করতে পারো, যে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে পারো। অর্থাৎ নট আর এম একসঙ্গে করলে কি হয়, অ্যান্ড, AIN অ্যাপোস্ট্রফি, সেটা করতে পারো। তাহলে হচ্ছে সেই সমস্যাটা আর থাকবে না। অ্যান্ড আই প্লেইং ক্রিকেট। তাহলে এটা গেল হচ্ছে জেনারেল রুলস, যে একটা অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারোগেটিভ কি করে করব। আরো একটা एग्जांपल দিয়ে দিচ্ছি। He reads in this school. তাহলে এই বাক্যটা কি আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এই বাক্যটা যে অ্যাসার্টিভ বললো চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, এরকম প্রশ্ন দিয়ে দিল, তাহলে আমাকে কি করতে হবে? দেখো এখানে ভালো করে লক্ষ্য করে, হি রিডস ইন দিস স্কুল। তাহলে অক্সিলারি কোশ্চেন করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে, অক্সিলারি ভার্ব। কিন্তু এই বাক্যে ভালোভাবে লক্ষ্য করো, হি রিডস ইন দিস স্কুল, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। আর আমরা যদি কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে আর তাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে আমাদের বাইরে থেকে ডু, ডাজ বা ডিড নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? ডু, ডাজ বা ডিড। ডু, ডাজ বা ডিড নিয়ে এসে বসাতে হয়, তাহলে বাক্যটাকে প্রশ্নবোধক করা যায়। তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো? এখানে হচ্ছে রিডস ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে কি করব? ডাজ। তারপরে কি বসবে? সাবজেক্ট। এবার কি বলেছিলাম যে মিনিংটাকে ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে? যে এটা হ্যাঁ বাচক থাকলে না বাচক, আর না বাচক থাকলে হ্যাঁ বাচক করতে হবে। তাহলে হি রিডস ইন দিস স্কুল, এটা হ্যাঁ বাচক ছিল, অ্যাফার্মেটিভ ছিল, তাহলে আমাকে নট নিয়ে আসতে হবে। ডাজ হি নট, এবার হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব চলে যাবে রিড, এসটা উঠে যাবে। তাহলে ডাজ হি নট রিড ইন দিস স্কুল, ডাজ হি নট রিড ইন দিস স্কুল, এটা হচ্ছে উত্তর হয়ে গেল। একইভাবে যদি এই বাক্যটা দেওয়া থাকে, আমাকে যদি অ্যাসার্টিভ করতে হয়, তাহলে আমাকে রিভার্স করতে হবে, আমাকে উল্টো নিয়মটা ফলো করতে হবে, যে হি ডাজ নট, এটাকে অ্যাসার্টিভ করলে হি ডাজ নট হয়, কিন্তু ডাজ নটটা কেন বসাবো না? আমাকে মিনিং চেঞ্জ করার জন্য, মিনিংটা ঠিক রাখার জন্য নটটাকে তুলে দিতে হবে, আর নটটাকে তুলে দিলে ডাজ অটোমেটিক উঠে যাবে। তাহলে হি রিডস ইন দিস স্কুল, উল্টোটা হয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে একদম সিম্পল, সহজ সরল নিয়ম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার। কিন্তু এই নিয়মটা কিন্তু একটু একঘেয়েমিপূর্ণ আর কি। এটা যে পরীক্ষায় একটা অ্যাসার্টিভ আসলো আর ইন্টারোগেটিভ করতে বললো, আমরা যে সবসময় এটাকে ফলো করব তা কিন্তু নয়, সেটা খুব একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর নয়। কিছু কিছু বাক্য আছে তোমাকে এইভাবেই করতে হবে, কিন্তু এছাড়াও আরো কিছু কিছু বিশেষ পদ্ধতি আছে, বিশেষ কিছু বাক্য আছে যেগুলো অন্যভাবে করলে ভালো হয়। আমি সেই টিপসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা শিখব হচ্ছে টিপস 1। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিওয়ান বা এভরিবডি থাকে, এভরিওয়ান বা এভরি বডি থাকলে
তাহলে আমরা ইন্টারোগেটিভে কি করব, ইন্টারোগেটিভ হু দিয়ে করব, ইন্টারোগেটিভ কি করব, হু দিয়ে, হু আসবে, তাহলে হু আসবে। কি রকম একটা एग्जांपल দিয়ে দেখে নিই আমরা, যে everyone likes flowers, everyone likes flowers। তাহলে আমরা everyone প্রত্যেকে ফুল পছন্দ করে। তো প্রথমে যে আমরা নিয়ম শিখেছিলাম, তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা কি করা ছিল, যে লাইকস এর ডাজ আগে আসবে, ডাজ এভরিওয়ান নট লাইক ফ্লাওয়ার, এটা হচ্ছে করা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হলো না। এই ক্ষেত্রে আমরা কি করব, যে এরকম এভরিওয়ান বা এভরিবডি থাকলে আমরা শুরুতে নিয়ে আসবো হচ্ছে হু। তাহলে এর উত্তর এইভাবে হবে, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, শেষে কোশ্চেন মার্ক। বোঝা গেল, পরীক্ষায় থাকে এই ধরনের ভ্যারাইটি গ্রুপ, এভরিওয়ান দিয়ে শুরু আছে, তাহলে আমরা কি করব, হু ডাজ নট দিয়ে শুরু করব। আমরা একটা টিপ দিচ্ছি, টিপস 2, সেটা কি, যদি নোবডি দিয়ে শুরু থাকে, নাম, যদি নাম বা নো ওয়ান থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু হু দিয়ে হবে। যেমন ধরো, nobody trust a liar, তাহলে এর উত্তর কি হবে, nobody জায়গায় কি করে দেব, হু করে দেব। তাহলে হু trusts a liar। তাহলে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি লক্ষ্য করতে পারছি আমরা, যখন এভরিওয়ান দিয়ে হচ্ছে তখন হু ডাজ নট আসছে, কিন্তু এখানে যখন নোবডি হচ্ছে তখন হু দেখি আসছে, ডাইরেক্ট ক্রিয়াটা চলে আসছে, তারপরে কিন্তু ডাজ নটটা কিন্তু আসলো না। তাহলে এই দুটো ভ্যারাইটি পরীক্ষাতে থাকে। এরপর আমরা নেক্সট টিপসে চলে যাব। সেটা কি, অ্যাসার্টিভে যদি নেভার থাকে, যদি নেভার থাকে তাহলে কি হবে, যখন আমি ইন্টারোগেটিভ করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইভার। এক্সাম্পল দেব একটা, হি উইল নেভার কাম হিয়ার। এখানে হি উইল নেভার কাম হিয়ার, তাহলে এটা কি করব, এটা হচ্ছে সে আগের নিয়ম অনুযায়ী করব, যে উইলটাকে আগে নিয়ে আসবো, উইল হি, উইল হি, উইলটা আগে চলে আসবে, উইল হি, আর নেভারটা কি হয়ে যাবে, ইভার হয়ে যাবে, ইভার কাম হিয়ার। উইল হি ইভার কাম হিয়ার, তাহলে নেভার থাকলে কি হয়ে যাবে, ইভার হয়ে যাবে। এটা একটা গেল গুরুত্বপূর্ণ জিনিস। আরো একটা জিনিস আছে, যে নাথিং থাকলে এনিথিং, এটা হচ্ছে টিপ 3 ছিল, এবার হয়ে যাবে টিপস 4, যে নাথিং থাকলে, নাথিং থাকলে এনিথিং হয়ে যাবে। একটা বাক্য দিয়ে দিচ্ছি, দেয়ার ইজ nothing on the table, তাহলে এটা কি উত্তর করব, ইজটা সামনে চলে আসবে, তাহলে ইজ দেয়ার
নাথিংটা কি হয়ে যাবে, নাথিংটা হয়ে যাবে হচ্ছে এনিথিং। ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল, ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল, লাস্ট হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে বুঝতে পারছো যে নাথিং থাকলে এনিথিং হয়ে যায়। খুব ছোট ছোট জিনিস, একটু একবার করে মার্ক করলে এবং নোট ডাউন করে রাখলে দেখবে পরীক্ষার সময় খুব ইজি মনে হবে। তো এই গেল হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। একইভাবে যদি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আসে, ঠিক উল্টো জিনিসগুলো করতে হবে। ইজ দেয়ার এনিথিং আছে, তাহলে যদি আমরা অ্যাসার্টিভ করবো তাহলে দেয়ার ইজ এনিথিং, তাহলে নাথিং হবে। শুধু জিনিসকে উল্টো করে ভাবতে হবে। এই হচ্ছে আমাদের আজকে বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এরপরে আমরা পরের ভ্যারাইটিতে চলে যাব, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়, দুঃখ, আনন্দ, আবেগ এইসব জিনিস প্রকাশ করা হয়। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে, বিশেষসূচক চিহ্ন থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো বিবৃতিমূলক বাক্য। তো একটা বাক্য যদি এক্সক্লেমেটরি থাকে তাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব, প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নেব। একটা এক্সক্লেমেটরি বাক্য লিখি, how beautiful the girl sings, how beautiful the girl sings। এখানে দেখো শেষে এক্সক্লেমেশন মার্ক আছে, how beautiful the girl sings, কত সুন্দর মেয়েটি গান করে, এটা একটা বিস্ময় প্রকাশ হচ্ছে। তো এই ধরনের বাক্যকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে কি করব, তাহলে আমাকে কি করতে হবে। অ্যাসার্টিভ বাক্যের গঠন আমি এর আগে কি বলেছিলাম, যে অ্যাসার্টিভ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য শব্দ, এই ফরম্যাটটা বসে। তাহলে এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এখানে কাজটা কি করছে, গান করার কাজটা করছে দ্য গার্ল। তারপরে কি আসবে ভার্ব, দ্য গার্ল সিংস, বোঝা গেল দ্য গার্ল সিংস, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার অন্যান্য শব্দ, অন্যান্য শব্দ মধ্যে কি পড়তে গেল, হাউ বিউটিফুল। হাউ শব্দটা এসেছিল বাক্যটাকে এক্সক্লেমেটরি বানানোর জন্য, তাহলে আমি যখন অ্যাসার্টিভ করছি হাউ আর থাকবে না, এরকম হাউ কোনো জায়গায়, হাউ এর জায়গায় হোয়াটও থাকতে পারে। তো এরকম যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ বা হোয়াট থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে যায় ভেরি বা গ্রেট। তো এখানে কি হবে, দ্য গার্ল সিংস ভেরি বিউটিফুল, দ্য গার্ল সিংস ভেরি বিউটিফুল। তাহলে হাউ এর জায়গায় কি হয়ে গেল, হাউটা পরিবর্তন হয়ে গেল ভেরি। তাহলে বোঝা গেল খুবই সহজ কিন্তু। তাহলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে আমাদের ফর্মুলাটা শুধু মনে রাখতে হবে, অ্যাসার্টিভের ফর্মুলাটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার। এই ফর্মুলাটাকে মনে রাখলেই তাহলে আমরা কি করি, সাবজেক্ট চলে আসলো, দ্য গার্ল চলে আসলো, সিংস চলে আসলো, আর কি বললাম হাউ বা হোয়াট থাকলে কি আসে, ভেরি বা গ্রেট আসে। তারপরে হয়ে যাবে যে শব্দটা বাকি থাকবে সেটাকে বসে দিতে হবে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, exclamatory, what a fool you are। একে যদি আমি অ্যাসার্টিভ বানাই তাহলে কি হবে, একই রকম নিয়ম, সাবজেক্ট ইউটা এখানে চলে আসবে, আর সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। এরপরে কি আসবে, কি বলেছিলাম, হাউ বা হোয়াট থাকলে কি চলে আসবে, ভেরি বা গ্রেট চলে আসবে। সাধারণত হাউ থাকলে ভেরি আসে, আর হোয়াট থাকলে এ গ্রেট আসে। ইউ আর এ, এখানে হবে ইউ আর এ গ্রেট ফুল। খুবই সহজ নিয়ম, এখানে কিন্তু কোনো জটিলতা নেই। এবার যদি পরীক্ষায় এমন থাকবে যে অ্যাসার্টিভ থাকলে এক্সক্লেমেটরি করব, অর্থাৎ এই বাক্যটা যে ইউ আর এ গ্রেট ফুল,
তাহলে কি করতে হবে, জিনিসটাকে শুধু উল্টো করে ভাববে যে এ গ্রেড থাকলে আমি নিয়ে আসবো হোয়াট, আর ভেরি থাকলে নিয়ে আসবো হাউ। তাহলে এ গ্রেডের বদলে হচ্ছে চলে যাচ্ছে, এ গ্রেডের বদলে কি চলে আসছে, হোয়াট চলে আসছে। তারপরে হোয়াটের পর কি বসে, তার যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভ চলে আসছে, হোয়াট এ ফুল, তারপরে ইউ আর। জিনিসটাকে শুধু উল্টো করে ভাবতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। কিন্তু এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে একটা একটু অন্যরকম ভ্যারাইটি থাকে, এটা অনেকে ভুল করে, আমি সেটা একটু করে দিচ্ছি, পরীক্ষায় থাকে এটা খুবই। Had I the wings of a dove, তাহলে এটা একটা এক্সক্লেমেটরি ভার্ব। Had I the wings of a dove, এখানে কিন্তু শুরুটা had দিয়ে আছে, এখানে কিন্তু হোয়াট বা হাউ নেই। এই বাক্যটার মানে আমাকে বুঝতে হবে। Had I the wings of a dove, আমার যদি ডাবের, ডাব হচ্ছে এক ধরনের পাখি, তার যদি ডানা থাকতো, ইচ্ছা প্রকাশ হচ্ছে, এমন একটা ইচ্ছা যে ইচ্ছা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। তো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি বলে কি অ্যাসার্টিভ বানাও, তাহলে আমাকে কিভাবে করতে হবে, এটা একটু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি করব, যে হ্যাড আই, আমি যেটা বললাম যেটা ইচ্ছা প্রকাশ হচ্ছে, তাহলে এটা হবে আই উইশ, I had the wings of a dove. I wish I had the wings of a dove. এটা একটা ভ্যারাইটি গেল। আর একটা ভ্যারাইটি আছে, সেটা কি, যে were I a king, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কেউ যদি বলে অ্যাসার্টিভ বানাও, তাহলে আমরা কি করব, দেখো ওয়্যার আই এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে আমার পক্ষে রাজা হওয়া সম্ভব নয়, কিন্তু সেই ইচ্ছাটা আমি ব্যক্ত করেছি এখানে। তাহলে ওয়্যার আই, সেই যে দেখো আয়ের সঙ্গে ওয়্যার, আয়ের সঙ্গে সাথে ওয়াজ থাকে, কিন্তু যখন এমন একটা শর্ত বোঝাবে যেটা পূরণ হওয়া কখনোই সম্ভব নয়, এমন একটা ইচ্ছা বোঝাবে, তখন আমরা কি করি, সাবজেক্ট আয়ের সঙ্গে ওয়্যারকে ইউজ করি, ওয়াজকে নয়। তাহলে ওয়্যার আই এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে এটা কি করবে, এটাও ইচ্ছা প্রকাশ হচ্ছে। তাহলে এটার উত্তর এইভাবে হবে আই উইশ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ কিং, ফুল স্টপ। তাহলে একইভাবে যদি এই নিচের বাক্যগুলো যদি থাকে, তাহলে কি করবো, বুঝতেই পারছো সহজ। আই উইশ এর জায়গায় কি নিয়ে আসবো, যে বাক্য অনুযায়ী হতে পারে, আই উইশ এর জায়গায় হ্যাডও আসতে পারে, ওয়্যারও আসতে পারে। যেমন এই বাক্যে যে আই উইশ, এখানে হ্যাড ছিল, তাহলে সে না হ্যাড দিয়ে আসলো, আই উইশটা উঠে গেল, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আর এখানে হচ্ছে ওয়্যার আছে, সেজন্য আই উইশটা উঠে গিয়ে কি হলো, ওয়্যার আই এ কি। তো এই দুটো एग्जांपल যদি মনে রাখো, তাহলে দেখবে পরীক্ষায় এই ধরনের ভ্যারাইটি থাকলে যে কোনো উত্তর তুমি করতে পারবে। তাহলে এটা চলে হয়ে গেল হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। এবার আমরা চলে আসবো হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এটা পরীক্ষায় খুবই থাকে। আমি এর আগে ক্লাসগুলো তো ওই সম্বন্ধে কিছুটা ধারণা দিয়েছি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং তার উল্টো। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁবাচক বাক্য, আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্য বলতে কি বোঝায়, যেমন একটা সেন্টেন্স ইউজ হবে যেখানে নট, নো, নেভার এই ধরনের কোনো শব্দ ইউজ হবে না। আর নেগেটিভ সেন্টেন্স কি, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে এমন একটি বাক্য যে বাক্যে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে, সেটা নট হতে পারে, নেভার হতে পারে, এই ধরনের কিছু একটা শব্দ ইউজ হবে। তো প্রথমে একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিব। ধরে নাও ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল।
এই বাক্যটা কি আছে, অ্যাফার্মেটিভ আছে। দেখো এখানে কোনো নট বলে কিছু নেই, তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একে যদি আমাকে নেগেটিভ করতে হয় তাহলে কি করব আমরা? এমনি জেনারেল যে সিস্টেম, যে আমি শুধু নট বসিয়ে দিলে হয়, ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ হয় না মরণশীল। তাহলে কি হবে, নট বসে যাচ্ছে, বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে যে মানেটা পাল্টে যাচ্ছে, মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই মানেটা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হয়, যে আমরা যখন উত্তর করব ম্যান ইজ নট, একটা নট নিয়ে আসলাম এখানে, এই জায়গাটাতে একটা নট ঢুকে গেল, আর কি হচ্ছে এই যে শেষের যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বিপরীত বানিয়ে দেব। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, এটা হচ্ছে হয়ে গেল তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে মূল বেসিক যে থিওরি, সেটা হচ্ছে কি, যে আমরা কি করব, যদি কোনো একটা বাক্যে যদি বিভার্ব থাকে এবং তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই বিভার্বের পর নট বসাবো এবং অ্যাডজেক্টিভটাকে বিপরীত বানিয়ে দেব। এটা হচ্ছে একদম বেসিক। শুধু যে অ্যাডজেক্টিভই থাকতে পারে তা নয়, কোনো ক্ষেত্রে কোনো একটা শেষে অবজেক্ট আছে, কোনো নাউন আছে, সেটাও বিপরীত বানিয়ে বলা যেতে পারে। তো এটা একদম বেসিক জিনিস। আমি এর বাইরে কিছু এক্সট্রা জিনিসে যাব, যেগুলো হচ্ছে বেসিকের বাইরে, যেগুলো একটু ভালো করে দেখলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। ধরে নাও কোনো একটা বাক্য শুরু আছে এভরিওয়ান, এভরিওয়ান দিয়ে যদি শুরু থাকে, তাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আমরা কি করব, সেটাকে নোবডি করে দেব। এভরিওয়ান দিয়ে থাকলে হচ্ছে নো ওয়ান, সরি। যেমন হচ্ছে একটা এক্সাম্পল, everyone will admit that he is honest. তাহলে দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে একে যদি আমাকে নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে আমরা কি করব, এভরিওয়ানের জায়গায় নো ওয়ান নিয়ে আসবো। নো ওয়ান উইল, এবার দেখো নো ওয়ান উইল অ্যাডমিট দ্যাট, এটা যদি রেখে দিই তাহলে কিন্তু মানে কিন্তু পাল্টে যাবে। এই মানেটাকে ঠিক রাখার জন্য কি করতে হবে, যে এখানে ভার্ব অ্যাডমিট, একে কিন্তু আমাকে বিপরীত বানাতে হবে। তাহলে নো ওয়ান উইল ডিনাই দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে যেটা মুদ্রা কথা, যে যখনই আমরা একটা জিনিসকে নেগেটিভ শব্দ নিয়ে আসবো, তাহলে তার বাক্যের ভেতরে কোনো একটা শব্দকে আমাকে বিপরীত বানাতে হচ্ছে, সেই মানেটাকে ঠিক রাখার জন্য। এটা একটা গেল। আর একটা एग्जांपल দেই, যদি কোনো একটা বাক্যে অলওয়েজ থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে, তাহলে আমরা কি করব, অলওয়েজ এর জায়গায় নিয়ে চলে আসবো হচ্ছে নেভার। We should always speak the truth. তাহলে এখানে অলওয়েজ সব সময়, তাহলে তার জায়গায় আমি কি দিয়ে আসবো, নেভার। তাহলে উই শুড নেভার, এবার ছিল কি, স্পিক দ্য ট্রুথ। আমি একটু আগে বললাম যে যখনই আমি একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসবো, তাহলে পরের অংশে কোনো একটা ভার্ব বা কোনো একটা নাউন বা কাউকে বিপরীত বানাতে হবে। তাহলে স্পিক দ্য ট্রুথের উল্টো কি, টেল এ লাই। স্পিক এ লাই হয় না, কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু একটা ফ্রেজ টাইপের ইউজ, যে স্পিক থেকে যে আমি স্পিক দ্য লাই করে দিলাম তা কিন্তু হয় না, এই টার্মটা একসঙ্গে ইউজ করতে হয়। উই শুড নেভার টেল এ লাই, বোঝা গেল? তাহলে উই শুড নেভার টেল এ লাই। তবে আবার একটা एग्जांपल দিচ্ছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে তার পরিবর্তে চলে আসবে ক্যান নট বার। উই মাস্ট ডু ইট, তাহলে এটার উত্তর কি হবে, যে মাস্ট থেকে কি যাবে, ক্যান নট বার। তাহলে উই ক্যান নট
বাট ডু ইট। বুঝা গেল? খুব সহজ জিনিস। মাস্ট থাকলে ক্যান নট বাট, একইভাবে ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ করতে গেলে মাস্ট। আচ্ছা, কোথাও যদি সামটাইমস থাকে, সামটাইমস থাকলে কি হয়ে যাবে? সেই জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে নট অলওয়েজ। ধরুন একটা বাক্য দিচ্ছি, হি সামটাইমস স্মোকস। তাহলে এটা নেগেটিভ যদি করি, তাহলে এখানে কি করতে হবে? হি সামটাইমস থেকে নট অলওয়েজ আনতে হবে। তাহলে এখানে এইভাবে হবে, হি ডাজ নট অলওয়েজ স্মোক। তো এই ধরনের নিয়ম আরো অনেক আছে। তোমরা যদি গ্রামার বই খুললেও দেখবে ট্রান্সফরমেশন সেন্টেন্সে এই ধরনের আরো এক্সাম্পল পাবে। এছাড়া আমি এর আগে যখন করিয়েছি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার দেন দে হয়, তারপরে হচ্ছে অনলি থাকলে হচ্ছে নান বাট হয়। এই এক্সাম্পলগুলো আগের ক্লাসগুলো যদি ভিডিওগুলো দেখো সেখানে পেয়ে যাবে। তো আজকে আমার এইটুকুই, আজকের মতন সময় শেষ। তো তোমরা সবাই ভালো থাকবে, এগুলো আমি শেষ করছি।